তৈরি, আর আমাদের প্রতিটা ঘর এক একটা বেকার তৈরি। এইগুলো পার্থক্য, আর কিছু না। আমরা কিভাবে আমাদের যে সাবজেক্ট গুলো আছে, আমাদের মেধা কোথায়, আমাদের সিলেবাস গুলো কি আপ টু ডেট, কারা কাজ করে আমি ঠিক জানি না। যে আমরা সেই পর্যায়ে আমরা 6 এর সাথে 7 এর কোনো মিল নাই, 7 এর সাথে 8 এর কোনো মিল নাই, 9 10 এর সাথে 11 12 এর সাথে মিল নাই। 11 12 পড়ার পরে ওই ছেলেটা যখন চলে যায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে, বুয়েটের সিলেবাসের সাথে এখানে দেখা যায় যা পড়ে গেছে ওখানে কোনো মিল নাই। একটা কনসিকুয়েন্স তো থাকতে হবে সাবজেক্টের সাথে। সকলের জন্য তো সবকিছু না। এই দেশের যদি 17 কোটি মানুষ, 17 কোটি মানুষকে তো এই দেশ চাকরি দিতে পারবে না। পৃথিবীর কোনো দেশ দিতে পারে নাই। লুক্সেমবার্গ হল পৃথিবীর সব থেকে উন্নত রাষ্ট্র, যেখানে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $1,72,000 মার্কিন ডলার, আর যেখানে আমাদের পার ক্যাপিটা ইনকাম মাত্র $2,000 মার্কিন ডলার। আমরা 17 কোটি মানুষকে আমরা চাকরি দিতে পারবো না, বাট 17 কোটি মানুষকে আমরা কাজ দিতে পারি। সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নিয়ে আসা দরকার। আজকে যদি আমি ধরে নিলাম, কথার কথা, আমি যে কথাটা প্রায় সময় বলি, আমি ধরে নিলাম যে 17 কোটি মানুষকে আমরা চাকরি দিয়ে দিব, প্রত্যেককে বিসিএস এর চাকরি দিয়ে দেওয়া হলো, প্রত্যেকে তো টাকা নিয়ে ঘুরবে। এখান থেকে ঢাকা যাবে কিভাবে? ড্রাইভার তো নাই। প্রত্যেকে তো টাকা নিয়ে ঘুরবে, বাজারে তো চাল ডাল লবণ তেল কিছুই নাই, মার্কেট করবে কিভাবে? কৃষকরা তো সব বিসিএস অফিসার, কেউ আর কৃষি উৎপাদন করে না, তাহলে যাবে কোথায়? কিছুই হবে না। এই জন্য প্রত্যেকটা পেশার মূল্য আছে, প্রত্যেকটা পেশার মর্যাদা আছে। আমরা শুধুমাত্র চাকরির পিছনে না ঘুরে, আমি একটা উদাহরণ দিই। আমাদের এক বন্ধু, সে বিসিএস দিল না, আমরা হতাশ যে ও বিসিএস দিবে না, ও তো ভালো ছেলে। এরপরে এখন আমি জেলা প্রশাসক, আমার এখনো পর্যন্ত ক্ষমতা হয় নাই একটা লোককে চাকরি দেওয়ার, আর আমার সেই বন্ধুর ফার্মে এখন 200 জন লোক চাকরি করে। ও 200 জন লোকের নেতৃত্ব দেয়, আর আমি একটা লোককে চাকরি দিতে পারি না। পার্থক্য এই জায়গায়, সে একজন সিও আর আমি একজন সার্ভেন্ট। কোনটা মর্যাদাকর বলেন আপনারা? হ্যাঁ, সে 200 জনের কোম্পানির একজন সিও, আর আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমি এখানে যারা বসে আছে, সেই কুলি, মজুর, শ্রমিক, ভিক্ষুক থেকে শুরু করে সকলের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। সকলের কাছে আমার জবাব দিতে আছে, সকলের সামনে আমার আমার সততা দেখাতে হবে। আমার কাজের সবগুলোর হিসাব তাদের কাছে দিতে হবে। আমরা দিই না বলেই আজকে হচ্ছে আমরা পিছিয়ে গেছি। আমাদের মধ্যে কোনো পেশাদারিত্ব নাই। আমরা আমাদের জবটাকে আমরা নিজেরা ওন করি না, শুধু মনে করি যে এটা একটা বেতন পাওয়ার একটা কারখানা। আসি আর যাব, বেতন পাইলেই তো হলো, আমার বেতন তো আর কেউ আটকাইতে পারবে না। এই কনসেপ্ট থেকে যদি আমরা বেরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা যতই বলি না কেন সেবা সহজীকরণ বা যা কিছু, ও কোনো কিছুই হবে না। মন মানসিকতার পরিবর্তন করতে হবে। মন মানসিকতার পরিবর্তন তার এমনি এমনি হবে না, গুড প্র্যাকটিস দরকার। এখানে আমাদের সম্মানিত অনেক অভিভাবকগণ আছে, কিছু মনে করেন না আপনারা। মা বাবার সাথে মিথ্যা বলে, বাবা মায়ের সাথে মিথ্যা বলে, আর ওইটা তার ছোট দুধের বাচ্চাটা শুনে দেখে, একটা পর্যায়ে দেখে যে বাবা তো মায়ের সাথে মিথ্যা বলে, তার মানে কি ওয়ান কাইন্ড অফ প্রতারণা করা। মাও ঠিক সেই রকম বাবার সাথে মিথ্যা বলতেছে, সেটাও তো এক ধরনের প্রতারণা করা। তার মানে ছোটবেলার থেকে ওর রক্তে, ওর মগজে, ওর চিন্তায় শিখে যাচ্ছে যে আমার একজন প্রতারক হইতে হবে, কারণ বাবা তো মায়ের সাথে করতেছে, মা তো বাবার সাথে করতেছে। এখানে যারা আমরা আছি অভিভাবক, আমরা বলি তো বুকে হাত দিয়ে স্বচ্ছতার সাথে যে আমার বাচ্চার সাথে আমি মিথ্যা বলি কিনা তার সামনে বলি। এখান থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে আপনি ভালো জাতি আশা করবেন কি করে? আপনি তো প্রথমেই তো ওরে ঢুকাই দিচ্ছেন মিথ্যার কথা। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি আমার বাচ্চাকে আকাশ কুসুম কল্পনার স্বপ্ন দেখাই, ও যখন ভাত খায় না
বলি যে ওই বাঘ আসবে, ওই এ হবে, ওই সে হবে, হ্যাঁ, এইরকম গল্প শুনে ওকে ভাত খাওয়ায়। কেন? এটাও তো একটা প্রতারণা শেখানো ছোট বাচ্চাকে। 1.5 বছর 2 বছরের একটা বাচ্চাকে আপনি গল্প শোনাচ্ছেন যে সিংহ আসবে, এই বাঘ আসবে, রাত্রি এই অমুক ভূত আসবে, অমুক কি আসবে, তুমি তাড়াতাড়ি খায় নাও। কেন? ও কি বোঝে না 5, 7, 8 বছর বয়সে যে ও বোঝে না যে আমাকে এরকম মিথ্যা গল্প দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে আমার খাওয়ানো হয়েছে? এটাও তো আমি মনে করি যে এক ধরনের প্রতারণা করা ওই ছোট বাচ্চার সাথে। এখান থেকে বেরিয়ে আসা উচিত আমাদেরকে। আমার আর একটা বিষয় হলো যে সকল কাজ, ভালো কাজকে আমাদের ভালো বলতে হবে। যদি ভালো কাজকে যদি আপনি ভালো না বলতে পারেন, একটা লোক ভালো কাজ করছে, আপনি আপনার বাচ্চার সাথে যাচ্ছেন, আপনি সেইটাকে অ্যাপ্রিশিয়েট করলেন না, আপনার বাচ্চা তো শিখে গেল যে আমার বাবা আমার মা ভালো কাজের সাথে নাই। আপনি ওই ছেলেকে দিয়ে ভালো কাজ করাবেন কি করে? ওই মেয়েকে দিয়ে ভালো কাজ করাবেন কি করে? ফলে আমাদেরকে ভালো কাজের সাথে থাকতে হবে, ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, আর খারাপ কাজকে না বলতে শিখতে হবে যে এটা খারাপ কাজ, এই খারাপ কাজটাকে না বলতে শিখতে হবে। সমাজের যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আমাদের না বলতে শিখতে হবে। যে কোনো সামাজিক যে বেদি আমরা বলি যে মাদক একটা সামাজিক বেদি, এর বিরুদ্ধে না বলতে হবে। কিভাবে না বলবেন? তার সাথে গলায় গলায় মিশে, খাই খাতির করে, একসাথে চা খেয়ে, তাহলে কি আপনি না বললেন? তারটা না বললেন না তো। যদি তাকে কখনো খারাপ কাজকে যদি না বলেন, তাহলে তার সাথে তো আপনি হেসে খেসে তো চা খাওয়ার কথা না, তার প্রতি একটা ঘৃণা আসার কথা। আর যাকে ঘৃণা করা যায়, যার কাজটাকে ঘৃণা করা যায়, তার সাথে তো হেসে চা খাওয়া যায় না। তাকে অ্যাভয়েড করেন। যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাভয়েড না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজে এই অন্যায়গুলো তো, এই খারাপ কাজগুলো তো চলতে থাকবে। এখান থেকে বেরিয়ে আসা দরকার। এখানে আমাদের যারা কোমলমতি ছেলেমেয়েরা আছে, তাদের প্রতি আমার কথা হলো যে সেই ওমর খৈয়ামের সেই বিখ্যাত কথা, রুটি মদ একদিন শেষ হয়ে যাবে, প্রিয়ার কালো চোখও একদিন ঘোলাটে হয়ে যাবে, কিন্তু একখানা বই অনন্ত যৌবনা। লাইব্রেরির মধ্যে হাজার হাজার বই আছে, আর এই বইয়ের মধ্যে হাজার হাজার সাদার উপরে কালোর শব্দগুলো আছে। এই শব্দগুলো যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের জ্ঞান অর্জন হবে। যদি মনে করি যে গল্প পড়বো কেন, এখন আমি শুধুমাত্র আমার সিলেবাসটা কমপ্লিট করব, তাহলে মানসিক বিকাশটা আড়ষ্ট হয়ে যাবে। গল্প পড়তে হবে, উপন্যাস পড়তে হবে, বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে অংশগ্রহণ করতে হবে, দেন মানসিক বিকাশটা হবে। খেলাধুলা করতে হবে। আর আমি যে বই পড়ব, আমি যে খেলাধুলা করব, আমার প্রত্যেকটা ভাবনার সাথেই কতগুলো বিষয়কে তুলে নিয়ে আসতে হবে। আর সেই বিষয়টা হচ্ছে আমার দেশপ্রেম। আমি লেখাপড়া শিখে আমি যেন একটা রোবট না হই, আমি যেন কোনো একটা মেশিন না হই, আমি যেন অপরের দুঃখে দুঃখিত হই, অপরের হাসিতে আমি যেন হাসি, অপরের সুখে যেন আমি সুখ অনুভব করি। এটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। আমাদের মধ্যে জাতীয়তা বোধ গড়ে তুলতে হবে, আমাদের মধ্যে দেশপ্রেম গড়ে তুলতে হবে, আমাদের মধ্যে কর্তব্য নিষ্ঠা গড়ে তুলতে হবে, আমাদেরকে চরিত্রবান হতে হবে। আমাদের যে ভাবনা যেগুলো আছে সেগুলোকে বিকশিত করতে হবে। যদি আমরা না করতে পারি, তাহলে আমরা যে আলোর নিচে যে অন্ধকারে আছি, এই অন্ধকার দূর করতে অনেক কষ্ট হবে। হয়তো কত যুগ কেটে যাবে, আমরা সামনের আলো দেখতে পাবো না। যতক্ষণ না পর্যন্ত দেশপ্রেম নিজের মধ্যে জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হওয়াটা কঠিন। দায়িত্ববোধ নিজের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ
আমাদের সরকারি চাকরিজীবী যারা, তাদেরকে বলা আছে যে সরকারি টাকাটা নিজের পকেটের টাকা মনে করে খরচ করতে হবে। আমার 19 বছরের সার্ভিস লাইফ, আচ্ছা ঠিক আছে, এই জায়গাটায় আমি দেখি যে কোনো সরকারি কর্মচারী এটা করার দেখে যে যায় যেমনি সামনে খরচ করে শেষ। এই জায়গাটায় আমার বাচ্চার জন্য যদি আমি একটা বই কিনতে যাই, তাহলে 3টা দোকান দেখি, বার্গেনিং করি। এমনকি 2 কেজি ফুল কফি কিনতে যাব, তাও 2টা দোকান দেখে ভালো দেখে দামাদামি করে তারপরে কিনি। কিন্তু সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার টেন্ডার করি, কোটি কোটি টাকার জিনিস কেনা হয়, কই আমাদের তো মার্কেট যাচাইয়ের খুব বেশি আগ্রহী না আমরা। যতক্ষণ না পর্যন্ত আমি সরকারি টাকাটাকে না নিজের মনে করে আমি ব্যবস্থা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রের মধ্যে দিয়ে পরিবর্তন হওয়াটা কঠিন। আরেকটা জিনিস মনে রাখা দরকার আমাদের, যারা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমি এই কথাটা বলছি শুধুমাত্র ইসলাম ধর্মের লোকদের জন্য, যেহেতু আমি প্র্যাকটিস করি ইসলাম, আমি মুসলমান। যারা মুসলমান এবং যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা তো বেহেশতে যাওয়ার আগ্রহী নাকি? আশা করি তো। বেহেশতে যাওয়াটা খুবই কঠিন, খুবই কঠিন। কেন কঠিন? আপনাকে তো 17 কোটি মানুষের কাছে হিসাব দিয়ে যাওয়া লাগবে। কারণ ওই বান্দরবনের যে লোকটা আছে, ওই বরগুনায় মেঘনা নদীতে যে লোকটা মাছ ধরে, ওর ভ্যাট ট্যাক্সের টাকা আপনার বেতনে ঢুকতেছে। ফলে আপনার রাষ্ট্রের প্রতি যে কমিটমেন্ট ছিল, রাষ্ট্র যে দায়িত্ব আপনাকে দিছে, সেই দায়িত্ব যদি আপনি 100% যদি পালন না করেন, তাহলে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব আপনি আমানত যেটা ছিল সেটা খেয়ানত করলেন, আপনি মুনাফেক। এই 8 ঘন্টার ডিউটি ছিল, 10 ঘন্টার ডিউটি ছিল, 24 ঘন্টার ডিউটি ছিল। যদি আপনি সততার সাথে, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে, পেশাদারিত্বের সাথে যদি দায়িত্ব পালন না করেন, তাহলে আপনার এই বেতনটা নেওয়া 8 ঘন্টার জায়গায় যদি আপনি 6 ঘন্টা করেন, তাহলে 2 ঘন্টার বেতন আপনার জন্য হারাম। আর এই 2 ঘন্টার টাকা যদি ফেরত না দেন, এই 17 কোটি মানুষের কাছে আপনার জবাবদিহি করতে হবে। এই জন্যে বেহেশতে যাওয়া কঠিন। কারণ একজন লোক যদি চুরি করে, মনে করেন একটা ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে, ওই চোর ওই মালিকের কাছে দায়বদ্ধ। আর যে রাষ্ট্রীয় দায়িত্ব চুরি করে, সে এই 17 কোটি মানুষের কাছে দায়বদ্ধ। 17 কোটি মানুষটাকে মাফ করতে হবে, আদারওয়াইজ সে তো বেহেশতে যেতে পারবে না। ফলে সেই জাগ্রত বোধ, সেই বিবেক বোধ, সেই দায়িত্ব বোধ, সেই রেসপন্সিবিলিটি যদি নিজের মধ্যে না থাকে, সেই স্বচ্ছতা যদি না থাকে, তাহলে দেশকে আপনি বদলাবেন কি করে? দেশ তো এমনি এমনি বদলাবে না। এমনি এমনি বদলাবে নাকি? এমনি এমনি তো বদলাবে না। আপনি সুটেড বুটেড হয়ে আসলেন, আপনি পায়জামা পাঞ্জাবি পরে আসলেন, আপনি নতুন ড্রেস কিনলেন, নতুন শু কিনলেন, কিন্তু আপনার ভাবনার পরিবর্তন করলেন না, আপনার চরিত্রের পরিবর্তন করলেন না, তাহলে আপনি কিসের পরিবর্তন করলেন? কোনো কিছুতে পরিবর্তন হয় নাই। ফলে নিজের বিবেকবোধটাকে আগে পরিবর্তন করা দরকার, ভাবনাটাকে পরিবর্তন করা দরকার। আর সেটা অবশ্যই হতে হবে দেশপ্রেমের সাথে, দেশকে সামনের দিকে অগ্রসর করার জন্য। অনেকক্ষণ নিয়ে নিলাম আপনাদের সামনে, অনেক কথা বললাম। যদি কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি, জেলা প্রশাসক হিসাবে আমি মাপ চাই আপনাদের কাছে। কারণ আমার এই জেলায় 22 লক্ষ লোক বসবাস করে। এই 22 লক্ষ লোকের দায়িত্ব সরকার আমাকে দিয়েছে। ফলে এই 22 লক্ষ মানুষের কাছে এই মুহূর্তে আমার প্রতিনিয়ত আমাকে জবাবদিহি করতে হবে, মরণের পরও জবাবদিহি করা লাগবে আমার, যদি আমি আমার দায়িত্বটা যথাযথভাবে পালন না করি। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই মৌলভীবাজার মানুষের দিলের যে চাহিদা, এই জনপদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা জন্য আল্লাহ আমাকে সম্পন্ন করার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমাদের প্রধান অতিথি ম্যাডাম আসছেন ঢাকা থেকে, ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এখানে অন্যান্য যারা অতিথি আছেন, সভাপতি মহোদয় আছেন, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীর বাংলাদেশ আমাদের সুন্দর হবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ।